হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সমাধান করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় 2 এর ইংরেজি অংশ। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। তো এটা একটা হচ্ছে ট্রান্সলেশন প্রশ্ন, বাংলা থেকে হচ্ছে ইংরেজি করতে হবে। তার সব চেষ্টায় ব্যর্থ হলো। তো এইখানে দেখেন চেষ্টায় ব্যর্থ হওয়া। তো ব্যর্থ হওয়া অর্থে একটা ফ্রেজ এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্মোক। তো ইন্ডিয়ান স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া। প্রত্যেকটা অপশনে আপনারা দেখবেন ইন্ডিয়ান স্মোক কোনো না কোনোভাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রত্যেকটা অপশন খেয়াল করব যে কীভাবে ব্যবহার করা হয়েছে। তো তার আগে আমরা মূলত দেখে নিই যে ইন স্মোক লেখাটা কীরকম। তো ইন স্মোক এর মানে হচ্ছে ব্যর্থ হওয়া। তো এখন দেখেন অপশনগুলোতে কিভাবে আছে এইটা। তো প্রথম অপশনে আছে অল হিজ ইফোর্টস ইন্ডেড ইন দ্য স্মোক। তো এখানে একটা দা আছে, তাই না? এখানে একটা দা আছে, কিন্তু এখানে কিন্তু ইন্ডেড ইন স্মোক, এরপর এইখানে কোনো দা নেই, তাহলে হচ্ছে আমাদের এটা বাদ গেল। পরবর্তীতে দেখেন 3 নম্বর অপশনটা অল হিজ ইফোর্টস ইন্ডেড ইন এ স্মোক। এইখানে একটা এ আছে, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে ইন্ডেড ইন স্মোক কোনো এ দা বা আর্টিকেল কোনো কিছু নেই, তাহলে এটাও আমাদের হচ্ছে না, তো এটাও আমাদের বাদ গেল। তো তারপরে দেখেন অল হিজ ইফোর্টস ইন্ডেড ইন স্মোকিং। তো আমাদের কিন্তু এখানে ইন্ডেড ইন স্মোক মানে ব্যর্থ হওয়া, নট স্মোকিং। তো এখানে আবার আইএনজি যুক্ত করা আছে, তাহলে হচ্ছে আমাদের এটাও হচ্ছে না। তাহলে আমাদের বাকি থাকে শুধু এই খ নাম্বার অপশনটা, যেটা আমাদের উত্তর হবে। দেখেন ইন্ডেড ইন স্মোক, তো ভার্ব কিন্তু ইন্ডেড এটা পাস্ট ফর্মে থাকতেই পারে। তো অল হিজ ইফোর্টস ইন্ডেড ইন স্মোক, তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এই খ নাম্বার। পরের প্রশ্ন, বিং ডাউন টু আর্থ মিনস। তো ডাউন টু আর্থ মানে হচ্ছে ভনিতা বিবর্জিত, যেটা হচ্ছে যে হচ্ছে ভান করে না বা যার মধ্যে কোনো হচ্ছে কাল্পনিক কিছু নেই, সে কি বাস্তবধর্মী, তাই না? বাস্তববাদী মানে ভংচং নাই তার মধ্যে, এক কথাই শেষ। তো সে হচ্ছে বাস্তবধর্মী। বাস্তবধর্মীকে আমরা ইংলিশে কি বলি? রিয়ালিস্টিক। তাহলে ডাউন টু আর্থ মানে হচ্ছে রিয়ালিস্টিক। পরের প্রশ্ন, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। তো ইম্পারেটিভ করতে বসে, তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতেই ভার্ব বসে, তাই না? তো ভার্ব বসলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো এখানে দেখেন এখানে দেখেন 3 নম্বর অপশনে উই দিয়ে শুরু হয়েছে, তো এটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে না, তাহলে এটা বাদ। পরে হচ্ছে আওয়ার দিয়ে শুরু হয়েছে, এটাও বাদ। আমরা কিন্তু জানি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও শুরু হয়, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়, আবার লেট দিয়েও শুরু হয়। তো এখন দেখেন যে দুইটা অপশনে আমাদের প্রথম অপশনে ভার্ব দিয়ে শুরু হয়েছে, পরের অপশনে লেট দিয়ে শুরু হয়েছে। তো এইখানে উই থাকার জন্য, উই শুড রেসপেক্ট থাকার জন্য আমাদেরকে এখানে লেট আস দিয়ে করতে হবে, তাহলে এটার উত্তর হবে লেট আস রেসপেক্ট আওয়ার টিচার। তো পরের প্রশ্ন হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেন করার মূলত নিয়মটা কি? ট্যাগ কোশ্চেন করার নিয়মটা হচ্ছে সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে, অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ করি, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ করি। তো এইখানে দেখেন সেটা আমরা কীভাবে করি, অক্সিলারি ভার্বের সাহায্য করতে পারি। তো এইখানে আমাদের হচ্ছে ম্যান হার্ডলি বিলিভস। তো এখানে বিলিভস দেখে আমরা বুঝতে পারছি যে যেহেতু ভার্বের সাথে এস বা এস যুক্ত করা বা এখানে এস যুক্ত করা, তার মানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা ডাজ বসবে। তো এখন প্রশ্ন হচ্ছে ডাজন্ট বসবে নাকি ডাজ বসবে, অর্থাৎ অ্যাফার্মেটিভে বসাবো নাকি নেগেটিভে বসাবো। তো এখানে লক্ষ্য করেন এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হার্ডলি। তো এই হার্ডলি ওয়ার্ডটা কিন্তু হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? হার্ডলি মানে খুবই কম, অর্থাৎ নেই বললেই চলে, অর্থাৎ কদাচিৎ। তাহলে হার্ডলি শব্দটা যেহেতু নেগেটিভ, তার মানে আমাদের এই সেন্টেন্সটা নিজেই হচ্ছে কি নেগেটিভ। তো নেগেটিভ যেহেতু আছে, তার মানে আমাদের কি এই সেন্টেন্সকে আবার নেগেটিভ করতে হবে না, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে এই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ রাখতে হবে, যেহেতু এখানে অলরেডি আমাদের নেগেটিভ আছে, বাট সেটা একটু হিডেন আছে, আমাদের এটা একটু ধরতে হবে বা বুঝতে হবে। তো এই জায়গায় তাহলে আমরা কী দেবো? অ্যাফার্মেটিভ করবো, তার মানে কি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ম্যানের জন্য আমরা কি হি দিতে পারি, তাহলে হচ্ছে ডাজ হি, এটাই উত্তর। তো পরের প্রশ্ন, ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি ইজ। তো আমরা জানি ভার্বের শেষে আইএসই অথবা আইজেডই এটা থাকে, তাই না? তো এই আইএসই দিয়েও হয় অ্যাপোলোজাইজ বা অ্যাপোলোজাইজ, যেটা আইএসই দিয়ে এখানে উত্তর, তো সেটা আইজেডই দিয়েও হয়। তো একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তো এখানে আমরা হচ্ছে এখানে আমাদের অপশনে আইএসই দিয়ে আছে, তো আমরা হচ্ছে অ্যাপোলোজাইজ এটার উত্তর দিয়ে দিব, যেহেতু শব্দের শেষে আইএসই থাকলে সেটা কি হয়, আইএসই বা আইজেডই থাকলে সেটা ভার্ব হয়। পরের প্রশ্ন, এ পারসন হোজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ। আচ্ছা, তো এটার মানে হচ্ছে যে দিবা স্বপ্ন দেখে, ঠিক আছে? এ পারসন হোজ হেড ইজ ইন দ্য ক্লাউড মানে হচ্ছে এ ডে ড্রিমার। পরের প্রশ্ন, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। তো এখানে দেখেন, তো এখানে আমি মেডের যে রুলসটা সেটা লিখে দিয়েছি। মেড অফ কখন, মেড ফ্রম কখন। তো যখন একটা জিনিস থেকে আমরা আরেকটা জিনিস তৈরি করি, ধরেন হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমরা যখন কোনো জিনিস তৈরি করি, সেটা যদি তৈরি করার পর ওই জিনিসটাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করি।
যেমন হচ্ছে আমরা বলতে পারি যে কাঠ থেকে ফার্নিচার তৈরি হয়, তাই না? তো আমরা যখন ধরেন হচ্ছে আমরা কাঠ দিয়ে একটা চেয়ার তৈরি করছি, তো চেয়ার তৈরি করার পর এই চেয়ার কিন্তু কাঠই আছে, অন্য কিছু হয়ে যায় নাই, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে দ্য চেয়ার ইজ মেড অফ উড। কারণ হচ্ছে আমরা কাঠ থেকে যখন তৈরি করছি চেয়ারটা, তো সেটা হচ্ছে কাঠই আছে, অন্য কিছু হয়ে যায় নাই, অর্থাৎ পরিবর্তন না হলে সেটা মেড অফ। আর মেড ফ্রম কখন হয়? যখন আমরা একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করি, তো তৈরি করার পর সেটা আর ওই জিনিসটা মানে মূল জিনিসটা থাকে না, অন্য কিছু হয়ে যায়, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করি। তো এইখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটা আসলে এই মেড ফ্রমের মধ্যে পড়ে, তো ফ্রম অপশনে ছিল না, এর জন্য হচ্ছে অফ উত্তরটা দিতে হয়েছে। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে দুধ থেকে দই তৈরি করা। তো দুধ থেকে যখন আমরা দই তৈরি করি সেটা তো আর ডিরেক্টলি আর দুধ থাকে না, দই হয়ে যায়। আবার আমরা এভাবেও চিন্তা করতে পারি, যেমন দেখেন যে কাগজ কী দিয়ে তৈরি হয়? যদি বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়, তো আমরা যখন পেপার হচ্ছে পড়ি, তো পেপার কি ওইখানে কি আর বাঁশ থাকে? তো বাঁশ উপাদানটা কিন্তু আর থাকে না, সেটা হচ্ছে ডিরেক্টলি অন্য আরেকটা জিনিসের মতো হয়ে যায়। তো এখানে দুধ থেকে দই তৈরি করা হয়েছে, তো দুধটা কিন্তু দই হয়ে গেছে, তো দইটা আর দুধ নাই, অর্থাৎ অন্য আরেকটা জিনিস হয়ে গেছে, একদম সরাসরি ওই জিনিসটা আর আমরা এই জায়গায় পাচ্ছি না, তাহলে হচ্ছে মেড ফ্রম ব্যবহার করা হবে। তো এখানে এই উদাহরণটাই আছে, কার্ড ইজ মেড। তো এইখানে মূলত ফ্রম হতো, কিন্তু ফ্রম অপশনই নেই, তাই হচ্ছে আমরা অফ দিব। তো কার্ড মানে হচ্ছে দই, দুধ থেকে দই তৈরি হয় এটা। পরের প্রশ্ন, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। তো এখানে ইট ইজ হাই টাইমের যে রোলসটা, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানে প্রত্যেকটা বছরই চলে আসে। আপনি 10ম 11তম 12তম 13তম এইভাবে যতগুলো কোশ্চেন দেখবেন, প্রায় মিস গেছে খুব কম, ম্যাক্সিমামগুলোতে চলে আসছে, এবং এটা 18তমতে চলে আসছে। যারা 19তম পরীক্ষা দেবেন হয়তো তাদেরও এটা চলে আসবে। তো এই রোলসটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখবেন। কিছু কিছু স্পেসিফিক রোল আছে যেগুলো হচ্ছে প্রতি বছরই দেয়, তো যেগুলো আমরা পরীক্ষার আগে সাজেশন আকারে অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপাতত আমরা কোশ্চেনগুলো সলভ করি। ইট ইজ হাই টাইম উই। তো ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে ভার্বটা হচ্ছে পরবর্তী ভার্বটা আমাদের পাস্ট ফর্মে হয়। তো এখানে ইট ইজ হাই টাইম, তো এরপরে একটা সাবজেক্ট আছে উই, তাহলে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে? অবশ্যই পাস্ট ফর্মে হবে, তাই আমাদের ইডি যোগ করে চেঞ্জ উত্তর দিতে হবে। পরের প্রশ্ন, দ্য ইডিয়ম ব্রিং টু বুক মিনস। তো ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা, গালমন্দ করা, শাস্তি দেওয়া। তো এখানে দেখেন পানিশ ওয়ার্ডটা বিদ্যমান, তার মানে কি শাস্তি দেওয়া আমরা খুঁজে পেয়ে গেলাম, এটাই হবে উত্তর। পরের প্রশ্ন, উই ইট টু লিভ। তো আমরা বাঁচার জন্য খাই, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তো টু থাকলে আমরা কি বসাই? আমরা জানি টু থাকলে কমপ্লেক্সে আমরা সেটাকে সো দ্যাট বসাই, টু এর পরিবর্তে সো দ্যাট বসাই, তো এটা আমরা জানি। তারপরে ওইখানে অপশনগুলো খেয়াল করেন, তো অ্যান্ড কিন্তু হচ্ছে কম্পাউন্ডে বসে, তার মানে এটা আগে থেকেই বাদ। তারপর সো দ্যাট দিয়ে হচ্ছে আমাদের এখানে জাস্ট দুইটা সেন্টেন্স, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তো এখানে দেখেন উই ইট সো দ্যাট উই কুড, তো আমরা হচ্ছে এখানে কুড হয়তো পাস্ট হয়ে গেল, তো তাহলে আমরা হচ্ছে এটা দিব না, তাহলে আমাদের বাকি থাকে খ নাম্বার, তাহলে আমাদের এটাই হবে উত্তর, উই ইট সো দ্যাট উই মে লিভ। পরের প্রশ্ন, হি বিহেভড অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। তো অ্যাজ দো এবং অ্যাজ ইফের যে রোলসটা, এটাও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় প্রতিবার চলে আসে। এটাও একটা হচ্ছে মানে কি বলবো, আউট প্রশ্নের মতোই বলা যায়, কারণ হচ্ছে এই যে কিছু আমি একটু আগেও বললাম স্পেসিফিক কিছু রোলস থেকে প্রতিবারই আসতেছে, তার মানে কি এটা পরের বারও আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 90% পসিবিলিটি আছে যে এই রোলস থেকে আবারও দিবে। তো যাই হোক আমরা এটা সলভ করি। তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে কি হয়? এখানে আমি লিখে দিয়েছি, দেখেন যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা যদি থাকে, তাহলে তার পূর্বের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, আপনাদের সামনে পূর্বের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, তাহলে আপনারা পরেরটা উত্তর দিবেন পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দিই, এইখানে দেখেন, এইখানে অ্যাজ ইফ, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডটা অ্যাজ ইফ, তো এর আগে কি আছে? হি টক্স, এটা কি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে পরের অংশ কি আমরা পাস্ট ইনডিফিনিটে দেবো, তার মানে কি এখানে যে ভার্বটা এটা নো দেওয়া থাকবে, তখন আমাদের এটা পাস্টে নিউ করতে হবে, তাহলে এখানে পাস্ট ফর্ম দিতে হবে ভার্বের। আচ্ছা, পরে আরেকটা উদাহরণ আমরা বা আরেকটা রুলস আছে সেটা দেখি। এখন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমরা পরের সেন্টেন্সটা কোন টেন্সে বসাবো? পরের সেন্টেন্সটা তখন আমরা পাস্ট পারফেক্টে বসাবো। তো এখানে দেখেন আরেকটা উদাহরণ, যেটা হচ্ছে আপনাদের এই কোশ্চেনে চলে আসছে। তো এখানে দেখেন, এইখানে আমাদের ওয়ার্ডটা হচ্ছে অ্যাজ দো দিয়ে, তো অ্যাজ দো এর আগে আমরা হচ্ছে লক্ষ্য করি কি দেওয়া। আচ্ছা, অ্যাজ দো এর আগে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দেওয়া হচ্ছে হি টক, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া। তো পাস্ট ইনডিফিনিট যেহেতু এখানে আছে, তাহলে হচ্ছে আমার পরবর্তী অংশটা কি পাস্ট পারফেক্টে হবে। তাহলে কি এখানে আপনাদের হি এখানে গ্যাপ দিয়ে শুধু নো দেওয়া থাকবে, তখন সেটাকে পাস্ট পারফেক্টে নেবেন। আমরা সবাই পাস্ট পারফেক্টের স্ট্রাকচার জানি, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো তাহলে আমরা হচ্ছে হি হ্যাড নোন, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে হচ্ছে পাস্ট পারফেক্ট করে ফেললাম। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে এটা সলভ করতে পারবো। এখানে দেখেন হি বিহেভড অ্যাজ দো, এখানে হচ্ছে আমাদের অ্যাজ দো, তাহলে আমরা অ্যাজ দো এর আগের অংশ খেয়াল করি। অ্যাজ দো এর আগের অংশ কি? হি বিহেভড, অর্থাৎ অ্যাজ দো এর আগের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার মানে আমরা বুঝেই গেলাম পরের অংশ হবে আমাদের পাস্ট পারফেক্ট।
তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট খুঁজবো। এখানে হচ্ছে নো ভার্বটাকে পাস্ট পারফেক্ট কীভাবে করতে পারি। আচ্ছা, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার একটু আগেই বললাম, বা আপনারা সবাই আশা করি জানেন। তাহলে হচ্ছে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই হ্যাড নোন একটা অপশনে বিদ্যমান, সেটা হচ্ছে ঘ। আমরা এটাই উত্তর দিব। তো পরের প্রশ্ন, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্য থেকে দু একটা কোশ্চেন চলে আসে, প্রবাদ বাক্যগুলো হচ্ছে জেনে রাখবেন। পরের প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ অনারারি ইজ। তো অনারারি মানে হচ্ছে কি? অনারারি মানে হচ্ছে, তো অনারারি মানে হচ্ছে বেতনবিহীন। তাহলে এর বিপরীত শব্দ কী হবে? যে বেতনভুক্ত বা পেইড। তাহলে আমরা হচ্ছে এটাকে পেইড দিতে পারি। পরের প্রশ্ন দেখেন, রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। হি রিচ দ্য ড্যাশ অফ হিজ লিটারেরি কেরিয়ার। তার লিটারেরি কেরিয়ারের সে কোথায় পৌঁছে গেছে এটা আমাদের বলতে হবে। তো এখানে একটা ওয়ার্ড আছে একমি। তো এই একমি মানে হচ্ছে হাইস্ট পয়েন্ট, অর্থাৎ সে তার লিটারেরি কেরিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে। তো আমরা যদি এই একমির মানেটা জানি তাহলে আমরা এটা উত্তর করতে পারতাম বা পারবো। তাহলে এটার উত্তর হবে একমি। একমি মানে হচ্ছে হাইস্ট পয়েন্ট, সে তার লিটারেরি কেরিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। পরের প্রশ্ন, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। আসলে কেউ অস্বীকার করতে পারে না যে সে চালাক। ঠিক আছে, ভাষা ভাষা পড়ায় কাজ হবে না। তো এটার ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। তো ভাষা ভাষা পড়া, তো এইখানে দেখেন যে বার্ডস আই ভিউ মানে হচ্ছে এক নজরে দেখা। তো ভাষা ভাষা মানে কি? এক নজরেই তো দেখা। তো আপনি হচ্ছে এক নজরে হালকা হালকা করে দেখতেছেন, তো এটা হচ্ছে মূলত বার্ডস আই ভিউ, এক নজরে দেখা। তো তাহলে দেখেন ভাষা ভাষা পড়ার ক্ষেত্রে বার্ডস আই ভিউ কোন অপশনটাতে বিদ্যমান? এই খ নাম্বার অপশনেই আছে, রিডিং বাই এ বার্ডস আই ভিউ উইল নট ডু। তো এখানে দেখেন ভাষা ভাষা পরে কাজ হবে না, এক্ষেত্রে বার্ডস আই ভিউ আমরা যে অপশনে খুঁজে পাবো সেটা আমরা উত্তর দিয়ে দিব। এখানে আছে বার্ডস আই ভিউ, তাই উত্তর হচ্ছে খ। পরের প্রশ্ন, টুথ অ্যান্ড নেল মিনস। তো টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে তীব্রভাবে। তো তীব্রভাবে মানে কি? ট্রাই হার্ড, অর্থাৎ কঠোরভাবে হচ্ছে চেষ্টা করা, ট্রাই হার্ড, তীব্রভাবে। পরের প্রশ্ন, অ্যান্টোনিম অফ এডিউ ইজ। তো দেখেন সিনোনিম অ্যান্টোনিমগুলো আনসার করার ক্ষেত্রে অনেক সময় হয়তো আপনার যে ওয়ার্ডটার সিনোনিম বা অ্যান্টোনিম বের করতে বলবে সেটার অর্থ আপনার নাও জানা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের বুদ্ধি কী? সেক্ষেত্রে আমাদের বুদ্ধি হচ্ছে অপশন টেস্ট করা, অর্থাৎ অপশনের বাকি ওয়ার্ডগুলো দিকে খেয়াল করা। তো এখানে দেখেন ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়, এবং গুড বাই মানেও হচ্ছে বিদায়। তাহলে এই দুইটা আমরা সমজাতীয় ওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে এটা তো উত্তর হবে না, কারণ উত্তর হবে একটা, যেটা হচ্ছে ইউনিক। তো দুইটার অর্থ যেহেতু একই, তাহলে মানে এটা বাদ। তাহলে দেখেন এখানে বাকি থাকলো বাকি দুইটা, তার মানে দুইটার মধ্যে একটা উত্তর হবে। ঠিক আছে, তো ভ্যালিডিকশন মানে হচ্ছে বৈধতা, আর এডিউ মানে এডিউ শব্দের অর্থটা মূলত হচ্ছে বিদায় জানানো। তো বিদায় জানানোর বিপরীতে কি? হ্যালো দিতে পারি আমরা, তাহলে এটা হ্যালো। তো আপনি যদি এডিউ অর্থটা নাও জানতেন, তাহলে কিন্তু আপনি যদি অপশন এলিমিনেট করতেন, তাহলে আপনার হাতে শুধু ঘ এবং ঘ অপশন দুইটা থাকতো। তো দুইটার মধ্যে একটা আপনি হচ্ছে আনসার করলে আপনি কারেক্ট করার সুযোগ থাকতো। তো পরের প্রশ্ন, হুইচ পোয়েট ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মুখস্থ। হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এটা হচ্ছে সিম্পল করতে বসে। আচ্ছা, হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। অপশনগুলো আমরা খেয়াল করি, দেখেন আমরা জানি সিম্পল সেন্টেন্সে কি কোনো অ্যান্ড, সো দ্যাট এই টাইপের কোনো কানেক্টর থাকবে না। তার মানে এই টাইপের যে কানেক্টরগুলো যেই সব অপশনে বিদ্যমান আমরা ওইগুলো আগে থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে দেখেন হি সেড অ্যান্ড হি ওয়াজ ইনোসেন্ট, এইখানে দেখেন অ্যান্ড আছে, তাই না? এই অ্যান্ড থাকার কারণে কি আমরা এটা উত্তর করতে পারবো না, কারণ সেটা সিম্পল থাকলো না, কম্পাউন্ডে চলে গেছে। পরের অপশনটা দেখেন, হি ওয়াজ ইনোসেন্ট সো হি সেড দ্যাট। তো এখানে সো কিন্তু একটা কানেক্টরের মতো কাজ করছে, এটাও আমরা হচ্ছে দিতে পারবো না। পরেরটা দেখেন, দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট ওয়াজ সেড বাই হিম। ঠিক আছে, এটাও আমরা হচ্ছে এত কঠিন করে বললে আমাদের সিম্পলটা থাকছে না। ঠিক আছে, দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট ওয়াজ সেড বাই হিম, এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। তো অ্যান্ড, সো, দ্যাট, এগুলো হচ্ছে যদি আপনি একটু লক্ষ্য করেন, তারপরেও কিন্তু এই তিনটা অপশন হচ্ছে আপনি অটোমেটিক বাদ দিতে পারেন। তাহলে বাকি থাকে একটা, এটাই হবে উত্তর, হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স। পরের প্রশ্ন, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তো লুকিং ফরওয়ার্ড টু এটার পরে হচ্ছে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেগুলো মুখস্থ করে নেবেন। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু এটাও প্রায় সময় আসে। তো এটার পরে হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি, তো আইএনজি যুক্ত একটাই অপশন খ নাম্বার, তাহলে এটাই হবে উত্তর। পরের প্রশ্ন, হি লিভস বাই অনেস্ট মিনস। এটা আমরা প্রায় সবাই জানি, সে হচ্ছে সততার দ্বারা তার জীবন পরিচালনা করে বা জীবন নির্বাহ করে, এই অর্থে ব্যবহার করা হলে তাহলে লিভের পর আমরা কী দেই? বাই দেই, তাহলে এটার উত্তর হবে বাই। পরের প্রশ্ন, দ্য নিউ জব অফার ওয়াজ অ্যালোরিং। হেয়ার অ্যালোরিং মিনস। তো এখানে দেখেন আমরা এইখানেও কিন্তু অপশনগুলো খেয়াল করলে হচ্ছে উত্তরটা হয়তো বের করতে পারি। দেখেন আনএক্সপেক্টেড, যে আপনার হচ্ছে এইটা আনএক্সপেক্টেড, যে আপনি যে নিউ জব অফারটা পাইছেন সেটা কি আনএক্সপেক্টেড ছিল আপনার কাছে? আপনার জব অফারটা তো সবাই হচ্ছে চাই, তো আনএক্সপেক্টেড এটা হবে না। তো অর্ডিনারি, সাধারণ ছিল নাকি ড্রেয়ারি ছিল? মূলত আসলে অ্যালুরিং শব্দটার মানে যদি আমরা জানি তাহলেই হচ্ছে এটার উত্তর আমরা বের করতে পারি। অ্যালুরিং মানে হচ্ছে লোভনীয়, আর টেম্পটিং মানে হচ্ছে লোভনীয়। তার মানে এখানে
যে নিউ জব অফারটা পাইছে সে অ্যালোরিং, সেটা হচ্ছে লোভনীয় ছিল, তাহলে আমরা এখানে টেম্পটিং উত্তর দিতে পারি। পরের প্রশ্ন, দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ, তো আসলে কনজাংশন আমাদের কী করে বলেন তো? তো কনজাংশন কী করে আমাদেরকে কানেক্ট করে দেয় না? কনজাংশন আমাদের সেন্টেন্সে কানেক্টরের মতো ব্যবহার করা হয়, তার মানে আমার মেন উদ্দেশ্যই হচ্ছে কানেক্ট করা, যেমন টু কানেক্ট। ঠিক আছে, তো এটাই হবে উত্তর, কানেক্ট করা, এটা আমরা জানি, সবাই ছোটো থেকে পড়ে আসছি। তারপরে দেখেন রেজা রান ফার্স্ট লেস্ট হি, আমরা জানি সেন্টেন্সে লেস্ট থাকলেই সাবজেক্টের পরে আমরা শুট দিব, তাই না? তাহলে শুট মিস, এটা হবে উত্তর। এখানে লিখে দিয়েছি লেস্ট সাবজেক্ট প্লাস শুট। তো সেন্টেন্সে লেস্ট থাকলেই সাবজেক্টের পরে শুট দিতে হবে, লেস্ট শুট এইভাবে মনে রাখবেন। সেন্টেন্সে লেস্ট দেখলেই আপনারা সাবজেক্টের পর শুট দিয়ে দিবেন। তো এইগুলো হচ্ছে আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় 2 এর ইংরেজি অংশের সম্পূর্ণ সমাধান। তো এর মাধ্যমে আমরা আজকে ক্লাসটি শেষ করব, পরবর্তীতে হয়তো অন্য কোনো টপিক বা ভিডিওর উপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।